আজকে আর একটা নতুন ট্যুরে আমরা বেরিয়েছি। তবে আজকে আমাকে গাড়ি চালাতে হচ্ছে না, এটা রোড ট্রিপ নয়, আমরা ট্রেনে করে যাব। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। ঘটনাটার সাথে মানে জায়গাটার সাথে সত্যজিৎ রায় আর ফেলুদা বিশেষভাবে রিলেটেড। চলুন দেখা যাক হাওড়া স্টেশনে গিয়ে। কালী পুজোর ঠিক 3 দিন আগে একেবারে আলো ঝলমলে হাওড়া ব্রিজকে আমরা দেখতে পেলাম। হাওড়া ব্রিজ আলো ঝলমলে হলেও জ্যামের কিন্তু কমতি নেই, অনেকক্ষণ আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এখন হাওড়া স্টেশনে, এখনো ট্রেন দেয়নি। 8টায় এখান থেকে শিডিউল টাইম ছাড়ার, আর সকাল 9:30টায় পৌঁছাবে। দিওয়ালির প্রাক্কালে হাওড়া স্টেশনের বিভিন্ন ফুড কোর্টগুলো সেজে উঠেছে একেবারে আলোকমালায়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এটা আমাদের কোচ B1। উফ, এবার আনন্দের মাত্রাটা আরও কিছুটা বেড়ে যাচ্ছে। আমরা এইমাত্র ট্রেনে উঠে গেলাম 12333 বিভূতি এক্সপ্রেস। 12 নম্বর প্ল্যাটফর্মে আসতে গিয়ে তো প্রচণ্ড হতাশাট হলো। এত ভিড়, আমার তো হাত কেটে রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। একজনের ব্যাগে লেগে হাত কেটে গেল। এখন বসে আছি, এখনো প্রায় মিনিট 20 বাকি ট্রেন ছাড়তে। ছেড়ে দিল হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন। ঠিক একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। এখন টাইমটা দেখিয়ে দিই, ঠিক 8টা বাজছে। ফার্স্ট স্টপেজ বর্ধমান, 9টার সাথে 94 কিলোমিটার ডিস্টেন্স হাওড়া থেকে বর্ধমানে। কাল খাওয়া দাওয়ার পরে আর বেশি দেরি করিনি, ঘুমিয়ে পড়েছিলাম ঝটপট। আজ সকালে যখন ঘুম ভাঙলো তখন ট্রেন আরা জাংশন পেরিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই বক্সার ঢুকবে। বক্সার জাংশন এখন 1 ঘন্টা 5 মিনিট লেট চলছে ট্রেন। প্রত্যেক ট্রেন ট্রিপের মতো কৃষ্টি এই ট্রিপেও এক বন্ধু বানিয়ে ফেলেছে। কৃষ্টির এই বন্ধুর নাম রিনি। কি করিস? আমাদের স্কুলটাকে সাজিয়েছে পুজোর মতন, ওই কালী পুজো পুরো সাজিয়েছে দেওয়ালে দিয়ে। আমরা এখন কাশী ব্রিজ পেরোচ্ছি, গঙ্গার ওপরে এই ব্রিজ। এই ব্রিজের একটা বিশেষত্ব হলো যে ট্রেনটা যেখান দিয়ে যাচ্ছে তারও ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ি ঘোড়া। অতএব এটাকে দোতলা ব্রিজ বলা যেতে পারে। এই ব্রিজের পরেই হচ্ছে কাশী স্টেশন। হাওড়া থেকে বারাণসীর দূরত্ব 761 কিলোমিটার। একদম ঠিক সময়ে, অ্যাকচুয়ালি বলা ভালো 5 মিনিট আগেই বারাণসী স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গেছে। এটা হচ্ছে বারাণসী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠতে মালপত্র নিয়ে বেশ অসুবিধা হলো। তাছাড়া স্টেশনে মানে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে বলে আরও জায়গাটা ছোট হয়ে গেছে। তবে বাইরে বেরোতে অসুবিধা হলো না, এখানে এসকালেটার রয়েছে, খুব সহজেই মালপত্র নিয়ে বাইরে চলে এলাম। আমরা এখন পৌঁছে গেছি বারাণসীতে। এবার আমরা এখান থেকে একটা অটো নেব, অটো নিয়ে যাব হচ্ছে হোটেলের দিকে। আমরা এখন বাবু ভাইয়ার অটোতে সওয়ার হয়েছি। এই অটোতেই আমরা বারাণসী স্টেশন থেকে গোদলিয়া চৌরাহা অবধি যাব। সেই গোদলিয়া চৌরাহা অবধি অটো বা টোটো চলে, এরপর আমাদের হেঁটে বাকিটা পৌঁছাতে হবে। বারাণসী স্টেশন থেকে গোদলিয়া চৌরাহা অবধি পৌঁছাতে বাবু ভাইয়া আমাদের থেকে 150 টাকা নিল। এখন হোটেলে চলে এসেছি।
খালি জাস্ট ভিউটা এখান থেকে দেখাতে চাই। এইটা হচ্ছে আলকা হোটেল, আমাদের হোটেল, আর এই হচ্ছে গঙ্গা। ও হোয়াট আ লাভলি ভিউ। আমরা তো অটো থেকে নেবে, তারপরে হাঁটছি, তারপরে একজন বলছে ডান দিকে যান, বাঁ দিকে যান, 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, এরকম ভাবে আমরা এলাম এখানে। এই হোটেলটা কেমন লাগলো? হোটেলটা ভালোই লেগেছে। হোটেলটার ওখানটায় তো গঙ্গা দেখা যাচ্ছে, আলকা হোটেল থেকে গঙ্গা, কি সুন্দর ভিউ। বেনারসের গলি দিয়ে আমরা এখন চলেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। ওখানে আমরা আরতি দেখার ইচ্ছা আছে। এখনও গঙ্গা আরতির বেশ কিছুটা দেরি আছে, তাই জন্য ঠিক করলাম আগে ললিতাঘাট কাশী করিডোর দেখে বাবা বিশ্বনাথকে বাইরে থেকে প্রণাম জানিয়ে তারপরে যাব দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি দেখতে। এই ফাঁক থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী করিডোরের প্রজেক্ট 2019 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং এর আনুমানিক খরচ ধরা হয়েছে 800 কোটি টাকা। প্রায় 300 বাড়ি দোকান দখল করে নেওয়া হয়েছিল। যেমন এই বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িটার অনেকটা অংশ ভাঙা পড়ে গেছে এবং 1400 দোকানদার ভাড়াটে বাড়িওয়ালাকে অন্যত্র শিফট করা হয়েছে। এই যে এখানে মন্দিরের এন্ট্রান্স এরকম। কাশী বিশ্বনাথ টেম্পলের যে করিডোর, এই করিডোর তৈরি করা হয়েছিল যাতে বারাণসীর গঙ্গার ঘাট থেকে সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছানো যায়। এটা হচ্ছে এন্ট্রান্স। এই প্রজেক্টের ফার্স্ট ফেজ তৈরি করতে 339 কোটি টাকা ব্যয় হয়েছে এবং ফার্স্ট ফেজে যে কাজ হয়েছে তাতে 5 লাখ স্কোয়ার ফিট এরিয়া কভার করছে এবং যেখানে 23টা বিল্ডিং রয়েছে। মন্দিরে প্রবেশ করার মোট 4টি গেট রয়েছে। এই প্রজেক্টের কাজ চলাকালীন 40টিরও বেশি পৌরাণিক মন্দিরকে খুঁজে পাওয়া গেছে এবং এগুলোকে কোনো পরিবর্তন না করে তার অরিজিনাল স্ট্রাকচারেই রাখা রয়েছে।
আমরা এখন মণিকর্ণিকা ঘাটের সামনে। এখানে এখানে দাহ কাজ চলছে এবং বছরে 365 দিন 24 ঘন্টা এখানে দাহ কাজ চলে। কখনো এখানে চিতার আগুন নেবে না। जमा कर लीजिए। मोबाइल लेके बाहर तक जा सकते हैं ना, बाहर तक जा सकते हैं, अंदर नहीं जाएंगे अभी। मोबाइल मोबाइल अलाउ है हाँ। चौक परिसर तक। अच्छा, जहाँ तक अभी मंदिर के अंदर नहीं जाएंगे, बाहर तक जाएंगे तो मोबाइल ले सकते हैं ना। अरे भैया आप ज्यादा चलाओ, जब यहाँ चेकिंग पॉइंट से अलाउ नहीं है तो हम कैसे छोड़ दें? वो मैडम ने बोला कि अंदर तक जब मैडम तो चेकिंग करना ही नहीं, चेकिंग तो हम এতক্ষণ যেটা হলো সেটা কিন্তু পুরো জটায়ুর ভাষাতে বারাণসীতে বাড়াবাড়ি। আমি পুলিশকে বোঝাতে চাইছি যে আমি এই মন্দিরের ভেতরে ঢুকবো না, আমি বাইরে থেকে ছবি তুলতে চাইছি, আর পুলিশ বুঝছে আমি ওই আগের ভদ্রলোকের সাথে এক্সিট গেট খুঁজছি, তাই পুলিশ আমাকে এক্সিট গেট দেখাতে চাইছে। যা হোক, শেষ পর্যন্ত ওনাকে বোঝাতে পারলাম যে না, যে এই গেটের ভেতরে ঢুকে আমি মন্দিরের বাইরে থেকেই কিছু ছবি তুলতে চাই। বড় এরিয়া। যারা কয়েক বছর আগেও এই বারাণসীতে এসেছিলেন তারা এখন এই বারাণসী দেখলে আর চিনতে পারবেন না। বিশ্বনাথ মন্দিরের রাস্তা প্রশস্ত এবং অনেকটা জায়গা জুড়ে এই কাশী করিডোর বানানো হয়েছে, ফলে যাতায়াতের কোনো অসুবিধা নেই। অনেক বড় লাইন হলেও সেই লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগোয়, তাই পুজো দেওয়াও অনেক সহজ হয়ে গেছে। এটাই হচ্ছে শঙ্করাচার্য চক, এখান থেকে লাইন দিয়ে ভেতরে যেতে হয়। এটা হচ্ছে গঙ্গা দ্বার। কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরের দিকটা পুরোটাই সোনায় মোড়া। আগে 920 কেজি সোনা ওপরের দিকটায় ছিল। গত কয়েক বছরে নিচের দিকটাতেও বেশ কয়েকশো কেজি সোনা বসানো হয়েছে। এবার গঙ্গা আরতির সময় হয়ে আসছে, তাই আমরা চলেছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে। তবে এখানে আসার আগেই খবর পেয়েছি উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে বারাণসীতে কিন্তু ঘাটগুলোতে জলস্তর অনেক বেড়ে গেছে, তাই ঘাটে কিন্তু এখন আরতি হচ্ছে না। একটা প্রাইভেট প্রপার্টি ভাড়া করে তার ছাদে আরতি হচ্ছে। 23শে অক্টোবর কালী পুজো, অথচ তার একদিন আগেও বারাণসীর ঘাটে যে জলস্তর এত বেশি হতে পারে তা ভাবতে পারিনি। স্থানীয়দের সাথে কথা বলেও বুঝলাম যে কোনো বছরই এরকম হয় না। কথাতেই আছে না বেনারসের গলি, তো আমরা এখন সেই বেনারসের গলিতে ঘুরছি আর কি। হা হা হা, মিষ্টিগুলো দেখে একেবারে চোখ যেন চকচক করে উঠলো। অল্পেতে আশ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। দেখতেই পাচ্ছেন একেবারে দশাশ্বমেধ ঘাট লোকে লোকারণ্য। আর এইদিকে ওই যে বাড়ির ছাদে যেখানে আলো জ্বলছে ওইখানেই কিন্তু আরতি হবে, ফলে আমাদের এমন একটা জায়গা বের করতে হবে যেখান থেকে আমরা আরতিটা ভালো মতো দেখতে পাই। এই নৌকাতে ঠাঁই পেলাম 150 টাকা পার হেড বিনিময়ে, তবে কৃষ্টির জন্য কিন্তু কোনো টাকা ওরা নেয়নি। দশাশ্বমেধ ঘাটে যে এখন আরতি হচ্ছে না সে কথা তো আপনাদের আগেই বললাম। আমরা যে আরতি দেখলাম আর যে আরতি মিস করলাম দুটোই আপনাদের দেখাবো।
ভোর 4টেয় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা 80 ঘাট যাব সুবাহে বেনারস দেখতে। সুবাহে বেনারস হলো সকালবেলায় 80 ঘাটের আরতি। টোটো দাদার সাথে দাম দস্তুর করতে করতে বিশ্বনাথ গলি থেকে বেরিয়ে চললাম গোদলিয়া চৌরাহার দিকে। ডান দিকে যে লম্বা লাইন দেখছেন সেই লাইন কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার নয়, এই লাইন অন্নপূর্ণা মন্দিরের। এখন অন্নকূট চলছে। ভোরবেলার ফাঁকা রাস্তা পেয়ে আমাদের টোটো দাদা প্রায় উড়িয়ে নিয়ে চলল। 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম 80 ঘাট। সকালবেলার আরতি কিন্তু শুরু হয় 5:30টায়। আমরা গেছিলাম যখন, তখন কিন্তু আরতি শুরু হয়ে গেছিল। अब तो भोर का आलो भी फूट गया है। আরতি হতে হতে আস্তে আস্তে চারিদিক আলো হতে শুরু করে দিয়েছে, তবে সূর্যোদয় এখনো হয়নি। কিন্তু আরতি শেষ হওয়ার পরে ঠিক করেই রেখেছিলাম যে নৌকা করে বিভিন্ন ঘাটগুলো ঘুরব। এই সুন্দর একটা সকালে যখন সবে সূর্যোদয় হতে শুরু করেছে, সেই সময় বারাণসীর ঘাটগুলোতে প্রথম সূর্যের আলো পড়লে কেমন লাগে সেটা দেখার ইচ্ছা বহুদিনের। আমাদের বোট এখন ভর্তি হয়ে গেছে, বোট ছেড়েও দিয়েছে। আমরা বেশ কয়েকটা ঘাট এখন ঘুরে দেখব। অপূর্ব সূর্যোদয় দেখতে দেখতে আমরা বিভিন্ন ঘাটের দিকে এগিয়ে চলেছি। আর বলে রাখি যে এই বোটিং করতে গিয়ে আমাদের পার হেড 150 টাকা করে লেগেছে এবং কৃষ্টির কোনো চার্জ লাগেনি। বোটে লাইফ জ্যাকেট রয়েছে, 3জনেই 3টে লাইফ জ্যাকেট কাছে এনে রাখলাম। আমরা 3জনেই কিন্তু সাঁতার জানি না। বলা হয় বারাণসীতে 88টা প্রধান ঘাট রয়েছে, এছাড়া অসংখ্য ছোটোখাটো ঘাট রয়েছে। ভাগ্যিস কিছু ঘাটের নামগুলো লেখা আছে, নাহলে এত ঘাটের নাম জেনেই উঠতে পারতাম না কোনোদিন। বরুণা এবং 80 এই দুটো উপনদী এসে গঙ্গায় মিশেছে এখানে, সেখান থেকেই এই শহরের নাম বারাণসী। আর 80 নদী একটি ছোট নদী যা 80 ঘাটের কাছেই প্রবাহিত। ব্রহ্মাস্ত্র সিনেমার অনেকটা অংশ এই বারাণসীতে শুটিং হয়েছে, তার মধ্যে এই চেত সিং ঘাটেও কিন্তু শুটিং হয়েছে। বারাণসীর আর এক নাম কাশী। আগে বাঙালিদের কাছে এই কাশী নামটি বেশি পরিচিত ছিল। ঋগ্বেদে এই কাশীর বর্ণনা দেওয়া হয়েছে একটি শিক্ষাকেন্দ্র হিসাবে। কাশী নামটার উল্লেখ স্কন্দ পুরাণেও পাওয়া যায়। উক্ত পুরাণের একটি শ্লোকে শিবের উক্তি রয়েছে,
তিন ভুবন আমার কাছে একটি মাত্র শহর, আর কাশী হলো সেই শহরে আমার রাজপ্রাসাদ। শীতের মরশুমে এখানে পরিযায়ী পাখিরও দেখা মেলে, কিন্তু আমরা এই অক্টোবরের শেষের দিকে আসাতে जन्मदिन है। जन्म तो सबका होता है, किसका जन्म के साथ होता है, कौन देता है, यह बात मानी रखती है। আমরা এখন বদলিয়া চৌরাহাতে। আমি একটু দেখিয়ে দিই, পুজোর প্রচুর লাইন পড়েছে। ভোরবেলা যাওয়ার সময়তেও দেখেছিলাম প্রচুর লাইন, কিন্তু এখন লাইন দেখছি আরও অনেক বড় হয়ে গেছে। মানে লাইনের কোথায় শুরু আর কোথায় যে শেষ কিছুই বুঝতে পারছি না। আমরা তো প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো সকালবেলাই পুলিশকে জিজ্ঞেস করে জানলাম যে না, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের লাইন, অন্নকূট চলছে, সেটা আপনাদের আগেই বলেছি। সকাল থেকে তো বিস্তর হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো, তার ফলস্বরূপ এখন যেন পেটে ছুঁচোয় ডন মারছে। এখন হোটেলে ঢুকেই একবার জমিয়ে ব্রেকফাস্টটা করতে হবে। আমরা এখন লাঞ্চ করে বেরোলাম, রামনগর ফোর্ট যাব প্রথমে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। লাঞ্চ করে নিয়েছি ঝটপট, এখন বাজে বোধহয় 1:15। আমরা এখন বেরিয়ে যাচ্ছি রামনগর ফোর্টের জন্য। আমরা এখন যাচ্ছি হচ্ছে রামনগর ফোর্ট, আর ওখান থেকে যাব বিএইচইউ গিয়ে আমরা হচ্ছে রবিদাস ঘাটে নেমে যাব। হোটেল থেকে তো বলে দিল 400-500 টাকায়, কিন্তু আমরা এখানে 1000-1200 তো অটোর ভাড়া শুনে 1500 থেকে শুরু হয়েছে। আমরা শেষ পর্যন্ত 700-তে অটো পেয়েছি। অটো আসছে, অটো করে আমরা যাব। ও আমরা প্রথমে রামনগর ফোর্ট না গিয়ে চলে এলাম বেনারস হিন্দি ইউনিভার্সিটি বা বিএইচইউ এর ক্যাম্পাসে। এখানে আমরা নতুন শ্রী বিশ্বনাথ মন্দির দেখব। এই ক্যাম্পাস এত বড় এবং এত ঝকঝকে, তার ওপর চারদিকে সবুজ গাছপালায় ভরা, এখানে হেঁটে ঘুরে বেড়াতেও বেশ লাগবে। শ্রী বিশ্বনাথ মন্দির কনস্ট্রাকশন করতে 35 ইয়ার্স লেগেছিল। 1931 সালে তৈরি হওয়া শুরু হয়ে 1966 সালে সম্পূর্ণভাবে তৈরি হয়। শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা এই মন্দিরটির উচ্চতা আনুমানিক 77 মিটার এবং এই মন্দিরের বেশিরভাগ অংশটাই তৈরি করা মার্বেল পাথরে। এই মন্দিরকে বিড়লা মন্দিরও বলা হয়। মূলত শিব মন্দির হলেও এখানে আরও 9 জন দেবদেবীর দেখা পাওয়া যায়। তারা হলেন লক্ষ্মীনারায়ণ, দুর্গা, নটরাজ, পার্বতী, গণেশ, পঞ্চমুখ মহাদেব, হনুমান, সরস্বতী এবং নন্দী। আমরা রামনগর ফোর্টের একদম কাছাকাছি চলে এসেছি। এখন আমরা গঙ্গার ওপরে যে ব্রিজটা পেরোচ্ছি সেই ব্রিজটার নাম সামনে ঘাট ব্রিজ। এই ব্রিজটা পেরিয়ে আর অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যাব রামনগর ফোর্ট। Yeah.
संग संग বেনারস থেকে মাত্র 14 কিলোমিটার দূরে গঙ্গার ধারে তুলসী ঘাটের ঠিক বিপরীতে এই রামনগর ফোর্ট অবস্থিত। 1750 সালে এই স্যান্ডস্টোন ফোর্ট তৈরি করেছিলেন কাশী নরেশ রাজা বলবন্ত সিং। অর্থাৎ এই ফোর্ট 450 বছরেরও বেশি পুরনো। রামনগর ফোর্টের মধ্যেই রয়েছে একটা সুন্দর মিউজিয়াম। সেই মিউজিয়াম দেখতে গেলে ইন্ডিয়ান অ্যাডাল্টদের টিকিটের দাম 75 টাকা এবং 12 বছরের নিচে বাচ্চাদের টিকিটের দাম 20 টাকা। টিকিট হাতে চলে এসছে, অতএব আর অপেক্ষা করা উচিত হবে না, চলুন ঢুকে পড়ি মিউজিয়ামের মধ্যে। ও দাঁড়ান, মিউজিয়ামের মধ্যে তো আবার ক্যামেরা চলবে না, মোবাইল অ্যালাউ নয়। ঠিক আছে, তাহলে আমরাই দেখে আসি। আপনারা কিন্তু বেনারস গেলে অবশ্যই দেখে আসবেন রামনগর ফোর্ট আর তার মিউজিয়াম। রণবীর কাপুর আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র সিনেমার অনেকটা শুটিং যে বারাণসীতে হয়েছে তা তো আপনারা জানেনই। সকালেই আপনাদেরকে দেখালাম চেত সিং ঘাট, ওখানে শুটিং হয়েছিল। এই রামনগর ফোর্টেও কিন্তু ব্রহ্মাস্ত্র মুভির অনেকটা শুটিং হয়েছিল। আর 2007 সালের লাগা চুনরি মে দাগ তো নিশ্চয়ই মনে আছে। লাগা চুনরি মে দাগের শুটিং হয়েছিল 2007 সালে। এই সেই ঘাট। রানী মুখার্জি, কঙ্কনা সেন শর্মা আর অভিষেক বচ্চন। রামনগর ফোর্ট চুটিয়ে উপভোগ করলাম। 450 বছরেরও পুরনো একটা ফোর্ট যে এখনও এত সুন্দর থাকতে পারে তা সত্যিই না দেখলে বিশ্বাস করা যায় না। আর এখানকার যে মিউজিয়াম, যার নাম সরস্বতী ভবন, তার কথা তো আগেই বললাম। এখানে প্রচুর সেই সময়কার জিনিসপত্র রাখা রয়েছে। তার মধ্যে সোনা রূপো দিয়ে তৈরি করা পালকি, ভিন্টেজ কার, রয়্যাল কস্টিউমস, আইভরি ওয়ার্ক, আর্মার, গানস, তখনকার দিনের বিভিন্ন ফার্নিচার্স, মুঘল মিনিয়েচার্স, সোর্ডস, সেডান চেয়ার সবই রয়েছে। গরমে ঘুরে যখন বাইরে বেরোলাম ভাবলাম একটু লস্যি খাওয়া যাক, কিন্তু যেটা হাতে পেলাম সেটাকে লস্যি বললে বোধহয় খুবই ছোট করা হয়। লস্যির ওপরে রয়েছে মালাই আর তার ওপরে রয়েছে ঘন রাবড়ি, যার স্বাদ উফ, একেবারে অমৃত বলাটাই বোধহয় ঠিক হবে। রামনগর ফোর্ট থেকে লস্যি খেয়ে চলে এলাম রবিদাস ঘাটে। এখন আমরা চলে এসেছি রবিদাস ঘাটে। এখান থেকে আমাদের ক্রুজ রাইডের বুকিং রয়েছে। অনেকটাই আগে চলে এসেছি, মানে 5টায় রিপোর্টিং টাইম, এখন বাজে 4:20। পাঁচটা বাজার আগেই ক্রুজে এন্ট্রি শুরু হয়ে গেল। ঠিক এই সময়তে আমার মনে পড়লো যে আমার টিকিট তো ইমেল এবং হোয়াটসঅ্যাপে থাকলেও আধার কার্ড অরিজিনাল ক্যারি করার কথা ছিল, আমি সেটা হোটেলে ভুল করে ফেলে এসেছি। যাই হোক, আমার গুগল ড্রাইভে সমস্ত আইডিগুলোই সেভ করা থাকে, সেখান থেকে ডাউনলোড করে এই যাত্রায় আমরা এন্ট্রি করতে পারলাম। $500 ml একটা বটল, দুটো কুকিজ আর কফি, এগুলো ছিল কমপ্লিমেন্টারি। এছাড়া কাপ, ম্যাগি, ভেজ কাটলেট, আরও বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায় যেগুলো পেয়েবেল। হ্যালো, আমার ফুড চলে এসছে। ফুড বলছি, মানে ড্রিঙ্ক চলে এসছে। ফ্রুটি আর এটা কুকিজ। হ্যাঁ, আর এটা কুকি। কুকিজ না, একটা কুকি আছে না, দুটো আছে। ও नमस्कार,
Alaknanda Cruise Line welcomes you on this cruise too. The passengers are requested not to indulge in any kind of activity that disturbs the fellow passengers. 15 মিনিটের একটা অডিও ভিজুয়াল শো হওয়ার পরে আমাদের ক্রুজ যাত্রা শুরু করলো। बायो टॉयलेट्स की सुविधा दोनों ही डेक पर उपलब्ध है। सभी यात्रियों की सुरक्षा के लिए लाइफ गार्ड्स ड्यूटी पर मौजूद हैं। অডিও ভিজুয়াল শোতে দেখানো হলো আমাদের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার এই ক্রুজে যাত্রা করেছেন। শুধু প্রধানমন্ত্রী নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বিভিন্ন সময়ে এই ক্রুজে যাত্রা করেছেন। কফি কুকিজ সব খাওয়া হয়ে গেল। এবার আমরা যাই আপার ডেকে, যেখান থেকে খুব ভালো দেখা যাবে ঘাটগুলোর ভিউ। হ্যাঁ, পাশে আর একটা ক্রুজ চলছে। আপার ডেকে যাওয়ার আগে ওয়াশরুমটা একটু দেখে নিই। লোয়ার ডেক এবং আপার ডেক দুটোতেই কিন্তু বায়ো টয়লেট রয়েছে। টয়লেটগুলো খুব বড় নয়, কিন্তু প্রপারলি ক্লিনড এবং স্যানিটাইজড। की यात्रा संत रविदास घाट से आरंभ होती है, जहां अस्सी एवं गंगा नदी का संगम होता है और हम আহা হা হা, কি অপূর্ব হাওয়া! আপার ডেকে এই ফুরফুরে হাওয়া খেতে খেতে যখন গঙ্গার ঘাট দেখছিলাম, তখন কিন্তু জয় বাবা ফেলুনাথের একটা দৃশ্যের কথা মনে আসছিল। মনে হচ্ছে মগনলাল মেঘরাজ নিজের বজরায় চড়ে মছলি বাবার দর্শনে যাচ্ছেন। আমরা এখন পেরোচ্ছি হরিশ্চন্দ্র ঘাট। আপনারা জানেন বারাণসীতে দুটো শ্মশান ঘাট রয়েছে, একটি মণিকর্ণিকা ঘাট এবং আরেকটি এই হরিশ্চন্দ্র ঘাট। ক্রুজের আপার ডেকে ফুরফুরে হাওয়া খেয়ে তখন মনে হচ্ছে যেন টাইটানিকের জ্যাক আর রোজ। রাজঘাট তো ওইদিকে শেষে, এটা রাজাঘাট তো ওইদিকে শেষটা হচ্ছে। আলকানন্দা ক্রুজে বুকিংয়ের জন্য আপনাকে প্রথমে যেতে হবে alkanandacruise.com ওয়েবসাইটে। সেখান থেকে আলকানন্দা ক্রুজ সিলেক্ট করে ডেট এবং সিট চুজ করতে হবে এবং পেমেন্ট করতে হবে। প্রতি টিকিটের মূল্য 900 টাকা। না, ওটা তো ট্রেন বাস, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখো, আর নিচ দিয়ে হচ্ছে ট্রেন। আলকানন্দা ক্রুজের সকালবেলা 7টার সময়তেও একটা ট্রিপ হয় এবং বিকেলবেলা 5:30টায় ট্রিপ হয়। যদি অনলাইনে টিকিট আনসোল্ড থাকে তাহলে ডাইরেক্ট কাউন্টার থেকেও সেই আনসোল্ড টিকিট কিন্তু সেল করা হয়। আমরা এখন পৌঁছে গেছি রাজঘাট এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাশী ব্রিজ। এই কাশী ব্রিজের ডান দিকে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এখান থেকেই আমাদের ক্রুজ আবার বিপরীত পথে গিয়ে পৌঁছাবে সন্ত রবিদাস ঘাট, অর্থাৎ যেখান থেকে আমরা ক্রুজে উঠেছিলাম। আলো ঝলমলে ললিতা ঘাট, যেখানে কাশী করিডোর করা হয়েছে যাতে ঘাট থেকে সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছানো যায়। এখন আমরা চলে এসেছি মীর ঘাটে, আমাদের আলকা হোটেল বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে গণপতি গেস্ট হাউস। এখন আমরা দশাশ্বমেধ ঘাটে, যেখানে আরতির প্রস্তুতি চলছে। এখন পেরোচ্ছি ব্রিজ রামা প্যালেস, যা একটি হেরিটেজ হোটেল।
আছে চারদিক জুড়ে। ভাগীরথী ক্রুজ নন এসি এই ক্রুজে টিকিটের মূল্য 550 টাকা পার হেড এবং এখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই। আজকে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। বৃষ্টি তো এখনো ঘুমিয়ে যাচ্ছে, আমি আর মাম্পি উঠে রেডি হচ্ছি। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর 3:30-র সময় উঠে হাইপার ল্যাপসটা বসানোর জন্য, আর একটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:30 উঠে সানরাইজ দেখার জন্য। একেবারে হোটেলের বিছানায় বসে বসে সানরাইজ দেখলাম আজকে। আজ বারাণসীতে আমাদের তৃতীয় দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আমি বাপি কৃষ্টি তিনজনেই রেডি হয়ে গেছি। ওখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না ভেতরে, তো তাই জন্যে মোবাইল রেখে যেতে হবে। দেখে একটা মোবাইল নিয়ে যাব, ওখানে মন্দিরে যত রাখতে তো দেবে না, মানে যতটা কাজ অব্দি গিয়ে একটু ছবি টবি তোলা যাবে। তাহলে প্রথমে ভেবেছিলাম যে কাশী করিডোর দিয়ে ঢুকেই পুজো দেব, কিন্তু একদিন বেনারসে ঘুরতে ঘুরতে বুঝলাম আমাদের হোটেল থেকে 2 নম্বর গেটটাই কাছে, তাই ওদিক দিয়েই আমরা মন্দিরে পুজো দিতে ঢুকব। আমরা চলে এসেছি 2 নম্বর গেটের কাছে, এখানে আমরা পুজো নিচ্ছি। আপনারা যখন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আসবেন, চেষ্টা করবেন সবসময় গেটের কাছাকাছি এসে যে দোকানগুলো, সেই দোকান থেকে পুজো সংগ্রহ করা এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিস, মোবাইল বা অন্যান্য কিছু, সেগুলো ওই দোকানের লকারে রেখে চাবিটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। পুজো দেওয়া হয়ে গেলে সেই চাবি নিয়ে এসে লকার খুলে আপনি আপনার জিনিসপত্র নিয়ে যাবেন। আমরা যেদিন পুজো দিলাম সেটা তো একে শিবের বার, সোমবার, তার উপর চতুর্দশী এবং দীপাবলি, তাই বলা যায় একটা বিশেষ দিনেই আমরা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে পারলাম। মন্দিরের ভেতর মোবাইল এবং ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু এক সেবাইতের কাছ থেকে আমি এই ছবি আর একটা ছোট্ট ভিডিও পেয়েছি, সেটা আপনাদের জন্য শেয়ার করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো করে পুজো দিতে পেরেছি, খুব বেশি লাইনও ছিল না, খুব সুন্দর ব্যবস্থা এখানে, তাই জন্য আমরা খুব ভালো করে পুজো দিয়ে ফেলেছি। আমরা যখন পুজোর লাইনে গেলাম তখন কিন্তু প্রচুর লোক ছিল, কিন্তু সেই ভিড়টা এত সুন্দরভাবে ওখানে মেনটেন করছে এবং কোনো পাণ্ডাদের উৎপাত নেই, তাই জন্য লাইন প্রচণ্ড তাড়াতাড়ি এগোলো এবং আমরা খুব তাড়াতাড়ি 8 ঘন্টার মধ্যে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেল। আমরা এখন বেরোলাম, এখন আমরা সারনাথ যাব, অটো করে যাব। কালকে যে অটো করে আমরা ঘুরেছি ওই অটোকেই বলা আছে, ও আমাদেরকে নিয়ে যাবে। আমরা যাচ্ছি এখন হালকা হোটেল থেকে, আমরা বিশ্বনাথ গলি দিয়ে বেরোবো। তো এই রাস্তাটা হচ্ছে পুরোটাই একেবারে গলি, মানে বেনারসের গলি বলে না বিখ্যাত, তো সেই গলি আর কি। এই গলির মধ্যে দিয়েই কিন্তু মাঝে মাঝে বাইক চলে যাচ্ছে, সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের সারনাথ যাওয়ার কথা ছিল অটোতে। গতকাল আমরা যে অটোতে করে ঘুরেছি BHU ক্যাম্পাস, রামনগর ফোর্ট, সেই অটোওয়ালাই যাবে বলেছিল। গোদলিয়া মোড় পৌঁছে যখন তাকে ফোন করলাম, সে বলল আজকে আমি নই, আমার ভাই যাবে। তো ভাবলাম কোনো অসুবিধা নেই, আর একটা অটোতেই যাব, কিন্তু এ তো দেখছি টোটো। সারনাথ পৌঁছাতে এই টোটো করে তো অনেক সময় লেগে যাবে।
না, রাস্তা কিন্তু একদমই ভালো না, রাস্তা খুব বাজে অবস্থা। যোগীজি রাস্তার দিকে একটু নজর দিচ্ছেন না। আর বেনারসের গলি, ও মনে হচ্ছে ওদিকে পড়ে যাবো, মনে হচ্ছে ওদিকে পড়ে যাবো। গলি কুচি মানে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, অনেক পারলে গায়ের উপর উঠে যায়। বৃষ্টি এক হাতে মাকে ধরে রেখেছে, আর এক হাতে এখানে শক্ত করে ধরে রয়েছে। আমরা অবশেষে ই-রিক্সা করে আমরা সারনাথ পৌঁছালাম। সারনাথে প্রবেশ পথের কাছেই আছে চৌখণ্ডী স্তূপ, অষ্টকোণ বিশিষ্ট স্তম্ভ। বুদ্ধকে এখানেই তার অনুগামী শিষ্যরা বরণ করেন। এটা আপনি যেখানে এসছেন এই জায়গার নাম সারনাথ। আচ্ছা। এটা শহর থেকে আপনার 15 কিলোমিটার দূর পরে একটা ছোট্ট দেখে গ্রাম, ভগবান বুদ্ধর নামে। এমনি বুদ্ধ ধর্ম তো 64টা দেশে মানে জানে, যে আমাদের 4টে স্থান আপনার মেন। ভগবান বুদ্ধর জন্ম হয়েছে লুম্বানি, ভগবান বুদ্ধ শক্তি পেয়েছে বুদ্ধগয়া। সারনাথে এসে বুদ্ধ প্রথম 5টা সাধুকে দীক্ষা দিয়ে ধর্মটা শুরু করলেন। চৌথা ধাম হচ্ছে কুশীনগর গোরখপুর, যেখানে উনি দেহ ত্যাগ করেছিলেন। সোনার প্লেটিং করা মূর্তি আছে, মূর্তিটার পিছনে এই জমিনের নিচে এই বুদ্ধর অস্থি কলস আছে। বছরে 2বার বার করা হয়, কার্তিক পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তখন এখানে লক্ষ লক্ষ বুদ্ধিস্টরা আসেন, তো অস্থিটাকে বার করে দর্শন করানো হয়। এই মন্দিরে সব দেখাশোনা শ্রীলঙ্কার লোকেরা করে। আচ্ছা আচ্ছা, করবেন। পুরো সারনাথ ভালো করে দেখতে গেলে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। চলুন এবার আমরা যাই মূল গন্ধকুটি বিহারের ভেতরে। শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু দেবমিত্রা অনাগারিকা ধর্মপালের প্রচেষ্টায় মহাবোধি সোসাইটি 1931 খ্রিস্টাব্দে 61 মিটার উঁচু মূল গন্ধকুটি গড়েছে। 7ম শতাব্দীর চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের তথ্য অনুযায়ী 200 ফুট উচ্চতার মূল গন্ধকুটি বিহার ছিল সোনার চন্দ্রাতপে আচ্ছাদিত। প্রত্নতাত্ত্বিক খননে জানা যায় প্রায় 60 স্কোয়ার ফুট প্লটের ওপরে বিস্তৃত ছিল এই বিহার এবং একে ঘিরে ছিল 40 ফুট চওড়া প্ল্যাটফর্ম। বর্তমানের এই নতুন মূল গন্ধকুটি বিহারের ভেতরের দেওয়ালে জাপানি চিত্রকর কসিটসু নোসুর আঁকা বিভিন্ন ফ্রেস্কোতে গৌতম বুদ্ধের জীবনী দেখতে পাবেন। নতুন মূল গন্ধকুটি বিহারের কাছেই এই বিশাল ধর্মঘণ্টা আছে, বৌদ্ধ ভক্তের আকুল প্রার্থনা পৌঁছে দেবার জন্য। যতবার এই ধর্মঘণ্টা বাজবে ততবার বিশ্বশান্তির প্রার্থনা মন্দ্রিত হবে। ধর্মঘণ্টার শব্দ তরঙ্গে শান্তি ও মৈত্রীর বাণী প্রসারিত হবে দিকে দিকে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে শক্তি অর্জন করার পর যখন সারনাথে এসে পৌঁছান, তখন 5 জন শিষ্য প্রথম তার কাছে দীক্ষা নেন। মহানামা, ওয়াপ্পা, বদ্য, কন্দনয় এবং অশ্বজি। এটা জাপানি টেম্পল বলা হয়। টুকরো কেটে লাগিয়েছে এইটা, হ্যাঁ, ওখান থেকে সারনাথ থেকে এনে আচ্ছা এই ধর্ম পরিবর্তন চক্র মুদ্রা বলা হয়। এই আসনেই উনি 5টা সন্ন্যাসীকে দীক্ষা দিয়েছিলেন। ওই ওখানে দেখলেন যে মহানামা করলেন আসছে। বাজানো হয়, সন্ধ্যাবেলা পুজো হয়, মেয়ে ছেলে বেটা ছেলের মধ্যে গুরুজি এটা মন্ত্র নামো এই মন্ত্রে জপ হয়। এর মিনিং বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি।
অনেক 250 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের শাসনকালে এই অশোক স্তম্ভের শীর্ষে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। থাই বুদ্ধ মন্দিরের পাশেই রয়েছে বুদ্ধদেবের 80 ফুট উঁচু মূর্তি। আফগানিস্তানের বামিয়ানে বুদ্ধের মূর্তি ধ্বংস হওয়ার পর 14 বছর সময় ধরে আনুমানিক 2 কোটি টাকা ব্যয়ে এই মূর্তিটি তৈরি করা হয়। আনুমানিক 249 খ্রিস্টপূর্বাব্দে 31.3 মিটার উঁচু এবং 28.3 মিটার প্রস্থ বিশিষ্ট স্তূপটি নির্মাণ করেন সম্রাট অশোক। উপরিভাগ নির্মিত ইট দিয়ে, নিচের অংশ পাথরের এবং তাতে ফুল, মানুষ, নানা জ্যামিতিক চিত্র দক্ষতার সাথে খোদাই করা। লুম্বিনী নগরে শাক্য বংশে শুদ্ধধনের ঘরে জন্ম হয় সিদ্ধার্থের। জীবনচক্রে জরা, ব্যাধি ও মৃত্যু থেকে মুক্তিলাভের পথ বা মার্গ খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ শেষে বুদ্ধগয়ায় গিয়ে উপস্থিত হন। সেই স্থানে তিনি দিব্যজ্ঞান লাভের পর সারনাথের মৃগদাবে পৌঁছান এবং সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের সূচনা করেন। সম্রাট অশোক খ্রিস্টপূর্বাব্দ 3য় শতাব্দীতে তৈরি করেন এই ধর্মরাজিকা স্তূপ। এই স্তূপের ব্যাস 13.5 মিটার। এটা হচ্ছে মিউজিয়াম। আমরা আর মিউজিয়ামে যাচ্ছি না, আর দূর পড়ে যাচ্ছে, তাই জন্যে আর আমরা মিউজিয়ামে গেলাম না। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের শাসনকালে সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ ভাস্কর্য তৈরি করা হয়। অশোক স্তম্ভটি স্বস্থানে রাখা থাকলেও স্তম্ভ শীর্ষটিকে বর্তমানে সারনাথের এই মিউজিয়ামে রাখা রয়েছে। আজকে আমরা বারাণসী থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রাজদারি দেবদারি ওয়াটারফলস দেখতে। এখন জানি না, এইমাত্র ভাইয়ার সাথে কথা হচ্ছে যে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, তো খোলা আছে কিনা। কালকে যেহেতু দিওয়ালি গেছে, আজকে গিয়ে এখন বোঝা যাবে খোলা আছে কিনা, তাহলেই আমরা ঢুকতে পারবো। আজকে দিওয়ালির ঠিক পরদিন আমরা বেরিয়ে পড়লাম আলকা হোটেল থেকে একদম চেক আউট করে। রাজদারি দেবদারি দেখে আমরা পৌঁছাবো বারাণসী স্টেশন। কলকাতায় বসে যখন বারাণসীর প্ল্যান করছিলাম, আমরা ঠিক করেছিলাম যে চতুর্থ দিন আমরা যাব রাজদারি আর দেবদারি ওয়াটারফলস দেখতে। খালি মনে একটাই সংশয় ছিল, যেহেতু আমরা 3 জন মাত্র এসেছি, তাই গাড়ি নিয়ে রাজদারি দেবদারি ওরকম একটা শুনশান এলাকায় যাওয়াটা সেফ হবে কিনা। তাই যেদিনই বারাণসী পৌঁছালাম সেদিনই আমাদের হোটেল আলকার রিসেপশনে গিয়ে কথা বলে বুঝলাম যে এই ট্যুরটা একদমই সেফ হবে। তাই বারাণসীতে এসে ধর্মকর্ম করার মাঝে বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে চললাম এই অসাধারণ দুটো ওয়াটারফলস দেখতে। আমরা চলে এসেছি চন্দ্রপ্রভা স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্টে। এখান থেকে আমাদেরকে টিকিট করতে হবে। আমাদের ড্রাইভার সহ আমরা 4 জন আছি, তাই 4 জনের 75 টাকা করে 300 টাকা এবং গাড়ির জন্য আলাদা 150 টাকা। অতএব 450 টাকা আমাদেরকে দিয়ে এখানে এন্ট্রি করাতে হবে, তবে আমরা এই গেট পেরিয়ে ভেতরে যেতে পারবো। প্রবেশদ্বার পেরোতেই রাস্তার দুধারে বড় বড় গাছ, মহুয়া, শাল, সেগুন ইত্যাদি গাছ। প্রায় 78 বর্গ কিলোমিটারের এই জঙ্গলকে 1957 সালের মে মাসে অভয়ারণ্যে পরিণত করা হয়। উদ্দেশ্য ছিল এশিয়াটিক সিংহের বংশবৃদ্ধি করা, কিন্তু যদিও বর্তমানে আর সিংহের দেখা পাওয়া যায় না। দেখা মেলে নানা বিষধর সাপ, সঙ্গে কৃষ্ণসার হরিণ, চিতল হরিণ, নীলগাই, বুনো শুয়োর, সজারু এবং আরও অনেক প্রাণী। আর দেখা পাওয়া যায় প্রায় 150 প্রজাতির পাখি। বারাণসী থেকে রাজদারি ওয়াটারফলসের দূরত্ব 65 কিলোমিটার, যা যেতে সময় লাগে কম বেশি 2.5 ঘন্টা। রাজদারি দেবদারি ওয়াটারফলস দেখতে হলে অবশ্যই চেষ্টা করবেন বারাণসী থেকে সকাল সকাল বেরোনো।
চন্দ্রপ্রভা স্যাংচুয়ারির মধ্যে চন্দ্রপ্রভা ড্যাম এবং সহায়ক নদী হল করমনাশা, যা কিনা গঙ্গার একটি উপনদী। আমরা এখন রাজদারি ওয়াটারফলসের সামনে, বারাণসী থেকে আজকে বেরিয়ে আমরা রাজদারি ওয়াটারফলস এসেছি। এতটা জল থাকবে ভাবতেই পারিনি, মানে বর্ষাকালে তাহলে কত জল ছিল, মানে যা অসাধারণ। এবার এখান থেকে আমরা রাজদারি থেকে আবার দেবদারি যাব। আমরা এখন রাজদারি ওয়াটারফলসের আপার টায়ারের কাছে। এখান থেকেও একদম ভিউ, কোনো কথা হবে না। এখান থেকে নিচে নেমে যাচ্ছে। রাজদারি দেবদারি ওয়াটারফলসের কাছে রাত্রিবাস করতে চান তাহলে তার একমাত্র ঠিকানা এই রাজদারি রিসর্ট। ফোন করে আপনাকে ব্যবস্থা করে নিতে হবে। রাজদারি থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে একটা ছোট রিসর্টে আমরা ম্যাগি খাচ্ছি। এই ক্যান্টিন রাজদারি রিসর্টেরই তৈরি করা, তবে খাবার কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না। আরও যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে রেট রিজনেবল কোনোভাবেই বলা যাচ্ছে না। তবে যেহেতু এখানে আর কোনো দোকানদানি নেই, তাই আপনি এই দোকানের উপরেই ভরসা করতে বাধ্য। রাজদারি ওয়াটারফলসের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা চলেছি মাত্র 500 মিটার দূরে থাকা দেবদারি ওয়াটারফলসের দিকে। देवदारी वाटरफॉल्स लेकिन पूरा लिखा नहीं है, उठ गया है। এখান থেকে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, গাছের আড়ালে পড়ে গেছে। তাই চলুন আমরা এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ার দিয়ে উঠে ওপর থেকে একেবারে বার্ডস আই ভিউ দেখব। আমি যখন এরকম দেখাবো নিচে করে, ঠিক আছে? রাজদারি আর দেবদারি দুটো ওয়াটারফলস যে এত সুন্দর তা মনের মনে কোঠায় থেকে যাবে চিরকাল। এবার আমাদের বারাণসী স্টেশনের দিকে যাওয়ার পালা। আমাদের বানানো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আরও উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।